রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2021 উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি এই মহামারী করোনাকালীন সময়ে তোমরা সবাই সুস্থ আছো, আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা শ্রেণীকক্ষে পাঠদান থেকে অনেক দিন ধরেই আমরা বঞ্চিত আছি, কারণ এই করোনাকালীন সময় আমরা শ্রেণীকক্ষে পাঠদান করাতে পারছি না। বিধায় আমরা এই অনলাইনের মাধ্যমে যতটা সম্ভব তোমাদেরকে এই পাঠদান করে যাচ্ছি। তো আশা করি তোমরা এই অনলাইনের মাধ্যমে এই পাঠদানগুলি যথাযথভাবে গ্রহণ করার চেষ্টা করবা। এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্র অর্থাৎ চারুপাঠ, এই চারুপাঠটি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের হিসেবে পাঠ্যভুক্ত। তো এই চারুপাঠ থেকে আমি একটি গল্প নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো এই গল্পটির নাম হলো তোলপাড়। তোলপাড় গল্পটির লেখক শওকত ওসমান। তো যে কোনো কবিতা বা গল্প বা প্রবন্ধ যেটাই হোক না কেন, এটি আলোচনার পূর্বে আমাদের কতগুলি বিষয়ের উপর আলোচনা করতে হয়। প্রথম, আমাদের এই গল্পটি পাঠের উদ্দেশ্য কী জন্য আমরা এখান থেকে কী শিক্ষণীয় বিষয় আছে আমরা এই গল্পটা পড়ে আমরা শিখব। কারণ যে কোনো কাজের তো একটা উদ্দেশ্য থাকবে। তো সেই উদ্দেশ্যের ভিতরে আমাদের হলো এই তোলপাড় গল্পটি পাঠের উদ্দেশ্য কী। এরপর লেখক পরিচিতি, এই শওকত ওসমানের পরিচিতির একটু সংক্ষিপ্ত আকারে আমাদেরকে জানতে হবে। তারপর পাঠ বিশ্লেষণ, এরপর মূল গল্পটিতে আমরা আসব এবং সেটা পড়ব এবং সেগুলির ভিতরে কঠিন কঠিন শব্দ এবং বাক্যগুলি একটু বিশ্লেষণ করে বুঝব, তাতে আমাদের গল্পটি বুঝতে সহজ হবে। এরপরের ভিতরে কঠিন কঠিন শব্দ, অর্থ এবং তার টিকা অর্থাৎ এর বিশ্লেষণ। এরপর দুই ধরনের প্রশ্ন আছে, একটা হলে থেকে কী ধরনের প্রশ্ন হয়, বহু নির্বাচনী প্রশ্ন হয় এক ধরনের, এর একটা নমুনা, আর হলো সৃজনশীল প্রশ্নের নমুনি, যাতে এই গল্পটি থেকে আমরা পড়ে যা কিছু শিখি সেটি এই দুইটি প্রশ্নের মাধ্যমে তার উত্তর করতে আমরা পারব। তো এই বিষয়গুলি নিয়েই আমরা প্রথম একটা গল্প বা কবিতার আলোচনা করব, এরপর মূল গল্প পাঠে আমরা চলে যাব। তো শুরুতেই আমরা পাঠের উদ্দেশ্য, এই পাঠের উদ্দেশ্যটা কি দেখো, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা তোলপাড়, অর্থাৎ আমরা তোলপাড় গল্পটির মাধ্যমে কী শিখব, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা। মুক্তিযুদ্ধের চেতনা কি, এতে তোমাদের এই সম্পর্কে তোমাকে জানতে হবে এবং তোমাদেরকে জাগ্রত করতে হবে, উজ্জীবিত করতে হবে। এটাই আমার এই তোলপাড় গল্পের পাঠের উদ্দেশ্য। এরপর আমরা লেখক পরিচিতি, শওকত ওসমান সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত পরিচয়টা তুলে ধরব। তিনি কোথায় জন্মগ্রহণ করেন, কত সালে তিনি জন্মগ্রহণ করেন, এইসব বিষয়। প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমান, তিনি একজন সাহিত্যিক ছিলেন। শওকত ওসমানের প্রকৃত নাম ছিল আজিজুর রহমান। তার প্রকৃত নামটা ছিল আজিজুর রহমান, এটা জানতে হবে। তার জন্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে 1917 সালে। তিনি 1917 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় তিনি জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপনা করেন, অর্থাৎ তার কর্মজীবনটা কী ছিল, কর্মজীবনটা তিনি অধ্যাপনা করছেন। তাহলে অধ্যাপনা করতে হলে তাকে কতদূর পর্যন্ত শিক্ষকতা করতে হবে, কমপক্ষে হইলেও তাকে স্নাতকোত্তর অর্থাৎ MA পাস তাকে করতে হবে। তাহলে তার আমরা জন্মসনটা পেলাম কত, 1917, জন্মস্থানে পশ্চিমবঙ্গের হুগলি জেলায়, আর শিক্ষা জীবনটা স্নাতকোত্তর অর্থাৎ MA পাস। এরপর আসবো তার কর্মজীবন অর্থাৎ অধ্যাপনা, অর্থাৎ সে বিশ্ববিদ্যালয় বা কলেজে শিক্ষকতা করত। এরপর তার কিছু উল্লেখযোগ্য কিছু
বই যেগুলি তিনি লিখছেন এগুলি এখানে দেখো। বিশেষ করে উনি ছোটদের জন্য তিনি অনেকগুলি বই তিনি লিখেছেন, গ্রন্থ লিখেছেন, যেমন ওটন সাহেবের বাংলা, ডিগবাজি, মস্কুইটো ফোন, তারা দুইজন ইত্যাদি এ ধরনের আরও অনেকগুলি বই তিনি ছোটদের জন্য লিখেছেন। আর এই লেখাগুলির জন্য তিনি সাহিত্যে বেশ কয়েকটা পুরস্কারও তিনি পেয়েছেন। কোথায়? বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন, আদমজি সাহিত্য পুরস্কার তিনি পেয়েছেন, তারপর 21 পদক সাহিত্য পুরস্কার পেয়েছেন, ফিলিপস সাহিত্য পুরস্কার তিনি পেয়েছেন, এবার বেশ কয়েকটা সাহিত্য পুরস্কার পেয়েছেন। এরপর 1998 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। কবে মৃত্যুবরণ করেছে? 1998 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছেন। তাহলে আমরা এই লেখক পরিচিতি থেকে বেশ কিছু ছোটো ছোটো প্রশ্নে এখান থেকে আমরা জানতে পারবো। এরপর আমরা চলে আসি কোথায়? একটু পাঠ পরিচিতি। কারণ তোলপাড় গল্পটির একটু সংক্ষিপ্ত পরিচিতি, কারণ পাঠ বিশ্লেষণে যখন যাব তার পূর্বে আমরা একটু পাঠ পরিচিতি জেনে নিতে হবে, অর্থাৎ সংক্ষিপ্ত পরিচয়। এই তোলপাড় গল্পটির একটু সংক্ষিপ্ত পরিচয়। তো দেখো, মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য একটা ঘটনা। বাংলাদেশে যতগুলি ঘটনা, বাংলাদেশ সৃষ্টি থেকে আজ পর্যন্ত যতগুলি ঘটনা ঘটেছে এর ভিতর সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো মুক্তিযুদ্ধের ঘটনা, যে ঘটনার মাধ্যমেই এই বাংলাদেশের জন্ম। তার একটা উল্লেখযোগ্য ঘটনা। তো এই যুদ্ধে পাকিস্তানিদের অত্যাচারের দৃশ্য দেখে একজন কিশোর কিভাবে তাদের প্রতিরোধ করার জন্য সংকল্পবদ্ধ হয়। অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা এই বাঙালির উপরে যে অত্যাচার করেছে সেই অত্যাচারের দৃশ্য দেখে একজন বালক, গ্রামের একজন বালক কিভাবে তাদের সেই তার প্রতিরোধ নেওয়ার জন্য সংকল্পবদ্ধ হয়, সেটা এখানে কিন্তু এই গল্পে ফুটে উঠেছে। শওকত ওসমানের তোলপাড় গল্পে তাই ব্যক্ত হয়েছে। অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা, এটাই মুখ্য, এই গল্পটির কিন্তু মুখ্য বিষয়। পশ্চিম পাকিস্তানিরা এই বাঙালিদের উপর কী ধরনের নির্যাতন চালিয়েছে সেই নির্যাতনের বর্ণনা অথবা নিজ চোখে যতটুকু তিনি দেখেছেন ওই বালক, দেখে তাদের বিরুদ্ধে তার একটা কি প্রতিশোধ নেওয়ার একটা সংকল্প অর্থাৎ প্রতিজ্ঞা তার ভিতর জন্ম নেয়। এটাই কিন্তু এই শওকত ওসমানের তোলপাড় গল্পের মূল জানার বিষয় বা প্রতিপাদ্য বিষয়। তো সেই কিশোরের নাম ছিল সাবু। সে গ্রামের একটা রাস্তা দিয়ে হাজার হাজার লোকজন পালাচ্ছে। কোথা থেকে? শহর থেকে, বিশেষ করে ঢাকা শহর থেকে হাজার হাজার লোকজন ওই গ্রামের রাস্তা দিয়ে পালাচ্ছে গ্রামের ভিতরে। এই দৃশ্য তিনি গ্রামে বসে দেখতে পেলেন। অত্যাচারিত ও ক্লান্ত মানুষদের মুড়ি বা পানি পান করিয়ে সে সান্ত্বনা খোঁজে। তাদেরকে কী করে? সে মুড়ি এবং পানি পান করাইয়ে, মুড়ি খাওয়াই এবং পানি পান করে তাদেরকে যতটুকু পারেছে সাহায্য তিনি করেছেন। তার ছেলেটার নাম ছিল সাবু। সাবু দেখতে পায় নারী, শিশু, বৃদ্ধ নির্বিশেষে সবাই শহর থেকে পালাচ্ছে। কী কারণে পালাচ্ছে? পাকিস্তানিরা নির্বিচারে সবাইকে হত্যা করেছে বলে তারা সংবাদ পায়। পুত্রবধূ ও শিশু নাতি নাতনিদের নিয়ে পলায়ন। এরপর এক ধার্মিক বৃদ্ধ আক্ষেপ করে বলেন, ইসলামের নামে পাকিস্তান প্রতিষ্ঠা করে সেই পাকিস্তানি বাহিনীর হাতে সন্তানদের হারাতে হলো। ইসলামের নামে কি করছে পাকিস্তানিরা? এই দেশে একটা অরাজকতা সৃষ্টি করে মানুষদেরকে মারতেছে, আর ওই বৃদ্ধ লোকের সন্তানরাও সেই তারা হত্যা করছে। এই জন্য তিনি আক্ষেপ করতেছে। এটা তিনি সাবুর খুব মনে লেগেছে। পাকিস্তানি হানাদার বাহিনী এই নিষ্ঠুরতা অনুভব করে সাবু ক্ষুব্ধ হন। শহর থেকে মানুষের অসহায়ত্ব ও দুঃখ কষ্ট দেখে তার মন বেদনায় ভরে ওঠে। পাকিস্তানিদের প্রতি তার ঘৃণা বাড়তে থাকে। তাদের অত্যাচারের মোকাবিলা করার জন্য সাবু কী কয়? তার কিশোর মন আন্দোলিত হয়ে ওঠে বা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে এই ধরনের মানুষদেরকে অত্যাচার করতেছে, এই অত্যাচারীদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ নিতেই হবে। এই ছোট বালকের বা কিশোরের মনে এ ধরনের অনুভূতি সৃষ্টি হয়। এটা হলো এই তোলপাড় গল্পের মূল বিষয়। এর পরবর্তীতে আমরা আসবো
পাঠ বিশ্লেষণ। হ্যাঁ, পাঠ বিশ্লেষণে আসবো। আচ্ছা, তো এখন গল্পটিতে আমি মূল পাঠে চলে যাচ্ছি। তো একদিন বিকেলে হন্তদন্ত সাবু, একদিন বিকেলে হন্তদন্ত মানে বলতে বোঝাচ্ছে সে বেদিব্যস্ত। এই বেদিব্যস্ত অর্থাৎ এই দেখে তিনি এই মানুষদের অবস্থা দেখে তিনি হতভম্ব হয়ে গেছেন। হতভম্ব হয়ে গেছেন, কী করবেন দেখে, কি করতে পারবেন তাদের জন্য দেখে সে তিনি হন্তদন্ত হয়ে গেছে। সাবু বাড়ির উঠান থেকে মা মা চিৎকার দিতে দিতে ঘরে ঢুকল। জৈতুন বিবি হক চকিয়ে যায়। সাবুর মায়ের নাম ছিল কি? জৈতুন বিবি। তিনি হক চকিয়ে যায়। ওর এই যে এই ধরনের ওর মানে মানসিকতা দেখে ওর মা কী করে, হক চকিয়ে অর্থাৎ হয়ে যায়, সে আরেক ধরনের অনুভূতি তার ভিতরে সৃষ্টি হয়, অর্থাৎ সে আশ্চর্যম্বিত হয়ে যায় যে কী হলো ছেলেটা এরকম করতেছে। রান্নাঘরে পাক করছিলেন সে, কে? সাবুর মা। তাড়াতাড়ি বেরিয়ে এসে সুদায়, অর্থাৎ তাড়াতাড়ি বেরিয়ে এসে কী করে, সাবুকে জিজ্ঞাসা করে। জিজ্ঞেস করে কিরে এত চিক্কর পারস কেন? চিক্কর মানে এত চেঁচাচেঁচি করছো কেন, এত চিল্লি কেন করতেছ? মা, ঢাকা শহরে গুলি কইরা মানুষ মরছে। ঢাকা শহরে কী করছে? গুলি কইরা মানুষ মারছে। ওর মা জিজ্ঞেস হলো কে মারছে? সাবু বলছে পাকিস্তানি মিলিটারিরা মারছে। তো দেখা যায় সাবু খুব উত্তেজিত, এ কথা বলতেছে, আর সে খুব উত্তেজিত, কি করবে না করবে, কোথায় দৌড় দেবে, কি করবে, কি বলবে, এ নিয়ে সে খুব উত্তেজিত। মুখ দিয়ে কথা তাড়াতাড়ি বের করে দিতে চাইলেও পারছে না। অর্থাৎ মানুষদের অবস্থা দেখে একেবারে কী হয়ে গেছে, একেবারে দিশেহারা হয়ে গেছে। তো কারণ শরীর ওর থরথর করে কাঁপছে, হাতের মুঠি বারবার শক্ত হয়। ওর শরীরটা কী করছে? থরথর করে কাঁপছে। এই অবস্থা, এহেন অবস্থা দেখে মা একজন দুইজন না হাজার হাজার মানুষ মারছে। কষ কি হাজার হাজার মানুষ? ওর মা বলতেছে। তো সাবু বলতেছে সব মানুষ শহর ছাড়িয়া চলিয়া আইতেছে। অর্থাৎ আঞ্চলিক ভাষায় কথাগুলি যেভাবে বলছে সেগুলি কিন্তু এখানে লেখক তুলে ধরছে। সব মানুষ শহর ছাইড়া চলিয়া আইতেছে। ঢাকা শহর থেকে 50 মাইল দূরবর্তী গাবতলী গ্রাম, এই সাবুদের গ্রামের নাম ছিল গাবতলী। এটা কোথায়? ঢাকা শহর থেকে 50 মাইল দূরে। কত মাইল? 50 মাইল দূরে কিন্তু সাবুদের এই গ্রাম। কিন্তু যাতায়াতের সুবিধা নাই, কারণ এই গ্রামের ভিতর দিয়ে কাঁচা রাস্তাগুলি ছিল, তার ভিতর দিয়ে কোনো যানবাহন বা গাড়ি ঘোড়া চলতেছিল না, পায়ে হাঁটাই ছিল একমাত্র এর মানে পথ। তাই সব খবরই দুদিন বাদে এসে পৌঁছায়। অর্থাৎ মানুষ ওই ঢাকা শহর থেকে এই 50 মাইল দূরে খবর পৌঁছতে ওই যে 2-1 দিন পরে, অর্থাৎ পায়ে হেঁটে যিনি আসবেন তিনি ওই শহর থেকে খবর নিয়ে আসতে পারবেন। তাছাড়া দ্রুত খবর পাওয়ার কোনো উপায় ছিল না ওই গ্রামে। এবার কিন্তু তার ব্যতিক্রম ঘটেছে। কারণ মানুষগুলি এত তাড়াহুড়ো করে দৌড়িয়ে যে যেভাবে পারতেছে জীবন নিয়ে পালাচ্ছে, ওই রাস্তা দিয়ে হাঁটতেছে। এই জন্য খবরটা একটু তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে। পরদিনই পাওয়া গেছে সব খবর, অর্থাৎ একদিন পরেই খবরগুলি পাওয়া গেছে। মানুষ যে যেভাবে পারছে আসতেছে। তো যারা জওয়ান তারা সোজা হেঁটে হেঁটে বাড়ি পৌঁছেছে। অর্থাৎ যারা জওয়ান বলতে অর্থাৎ যুবক, যাদের গায়ে একটু শক্তি আছে, তারা কি করতেছে? পায়ে হেঁটে হেঁটে এই 50 মাইল পথ পাড়ি দিয়ে তারা কি করছে? বাড়ি যাচ্ছে, আর ওই পর্যন্ত এসে পৌঁছছে। তাই খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি। 25শে মার্চের রাত্রে পাঞ্জাবি মিলিটারি ঝাঁপিয়ে পড়ে জীবন্ত যাকে পাচ্ছে তাকেই হত্যা করছে। 25শে মার্চ রাত্রে, এই যে কালো রাত্রি যেটাকে বলা হয়, এই 25শে রাত আর 25শে মার্চের সেই রাত্রিতে পাঞ্জাবিরা কী করছে? পাঞ্জাবি মিলিটারিরা, পশ্চিম পাকিস্তানি মিলিটারিরা, তারা এই নিরীহ বাঙালিদের উপরে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। যারে যেখানে পাচ্ছে সেখানেই তারা গুলি করে মারছে।
পরদিন সাবুর সামনে গোটা শহর যেন হুমড়ি খেয়ে পড়ল। অর্থাৎ শহরের এত মানুষ, হাজার হাজার মানুষ, হ্যাঁ, ওইখানে কী করছে, সব ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। অর্থাৎ মানে গোটা শহরটাই যেন ওর সামনে হুমড়ি খেয়ে পড়ছে মনে হচ্ছে। তাদের বাড়ির পাশ দিয়ে গেছে জেলা বোর্ডের সড়ক, অর্থাৎ জেলা বোর্ড এই ঢাকা শহর থেকে যে রাস্তাটা, বড় রাস্তাটা, হ্যাঁ, একটা জেলার সাথে আর একটা জেলার সাথে মিশছে, হ্যাঁ, এটা বড় রাস্তা, এটাকে বলা হয় জেলা বোর্ডের রাস্তা। এই রাস্তা দিয়ে এই মানুষ ঢাকা শহর থেকে সব ছুটছে। সেই পথে মানুষ আসতে লাগলো, একজন দুজন নয়, হাজার হাজার, একদম পিলপিল পিঁপড়ের সারি। গাবতলী গ্রাম তাদের গন্তব্য নয়। অর্থাৎ পিঁপড়ের সারির মতো, যেরকম পিঁপড়ের সারি দিয়ে চলাচল করে, ওরকম মানুষও পিঁপড়ের সারির মতো কী করছে, মানুষ ওই গাবতলী গ্রামের উপর দিয়ে অন্য অন্য বিভিন্ন গ্রামে, অন্য অন্য জায়গায় তারা কী করছে, যাচ্ছে ওই গাবতলী গ্রামের উপর দিয়ে। তো আরও দূরে যাবে তারা, যে যেখানে পারে, কেউ কুমিল্লা, কেউ নোয়াখালী, কেউ ময়মনসিংহ, একদম গারো পাহাড়ের কাছাকাছি, আরও নানা এলাকায়, বিভিন্ন এলাকার মানুষ এই রাস্তা দিয়ে, বড় রাস্তা দিয়ে ওই গাবতলী গ্রামের উপর দিয়ে যাচ্ছে। সে অনেক দূরে, কুমিল্লা, অনেক নোয়াখালী, ময়মনসিংহ, অনেক দূরের পথ তারা ওই রাস্তা দিয়ে পাড়ি দিচ্ছে। দারুণ রোদ্দুর মাথার উপরে, রোদ্দুর মানে সূর্যের তাপ, হ্যাঁ, এই দারুণ রোদ্দুর ছিল মাথার উপরে। এই রোদ্দুরের ভিতর দিয়ে তারা যে যেভাবে পারতেছে ছুটছে। আর ভিড়, নিঃশ্বাসে নিঃশ্বাসে তাপ বাড়ে, কারণ এই রোদ্দুরের ভিতর দিয়ে হাঁটলে মানুষ স্বাভাবিকভাবেই, হ্যাঁ, যতই শক্তি থাকুক আর মানুষ কিন্তু একটু ক্লান্ত হয়ে যায়, হ্যাঁ, এটাই স্বাভাবিক। আচ্ছা, হাঁটার জন্য ক্লান্তি বাড়ে। সব মিলিয়ে জওয়ান মানুষেরাই খাবি খাচ্ছে, অর্থাৎ মানে সব মিলিয়ে যারা একটু যুবক, যাদের গায়ে শক্তি আছে, তারাই ক্লান্ত হয়ে যাচ্ছে। আর বৃদ্ধ, শিশু, নারী, এদের কথা তো আলাদাই। হ্যাঁ, তো মেয়ে, শিশু এবং বেশি বয়সীদের তো কথাই নেই। ক্ষুধার কথা চুলায় যাক, ক্ষুধার কথা বাতি দিলাম। হ্যাঁ, পিয়াসে ছাতি ফেটে দু তিনজন রাস্তার ধারেই শেষ হয়ে গেল। অর্থাৎ পিয়াসে, অর্থাৎ পিপাসায়, পানির পিপাসায় ছাতি ফেটে, অর্থাৎ তাদের পানির পিপাসায় মনে হয় প্রাণটা তাদের বের হয়ে গেছে ওই রাস্তার ধারেই, অর্থাৎ মারা গেছে অথবা তারা অসুস্থ হইয়া পড়ছে। ছাতি পেটে অর্থাৎ মানে পানির পিপাসায় তারা অসুস্থ হইয়া মারাও গেছে, অথবা তারা ওখানে কী হয়েছে, মানে তারা মানে অসুস্থ হয়ে পড়ে গেছে। জৈতুন বিবি মুড়ি বেজে দিয়েছে খুব ভোর ভোর উঠে। সাবু চাঙারি বোঝাই করে, অর্থাৎ মুড়ি লওয়ার জন্য যে পাত্র, এটাকে চাঙারি বলে, সেই চাঙারি বোঝাই করে মুড়ি এনে ওদের খাওয়াচ্ছে। ওর মা জৈতুন বিবি মুড়ি বেজে দিচ্ছে, গরিব পরিবার তোরা মুড়ি বেজে দিচ্ছে, আর ও চাঙারিতে করে কী করছে, মুড়ি নিয়ে নিয়ে ওই রাস্তার মানুষদেরকে খাওয়াচ্ছে আর পানি খাওয়াচ্ছে। হ্যাঁ, তো নিজেরা কিভাবে চলবে সে কথা ভাবেনি। মুড়ি শেষ হলে সে পানি জোগানোর কাজে এগিয়ে যাচ্ছে। যেই মুড়ি শেষ হয়ে যাচ্ছে, যতজনকে পাচ্ছে খাওয়াচ্ছে, শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আবার পানি নিয়েও তাদেরকে খাওয়াচ্ছে। এবার বিভিন্নভাবে সে তাদেরকে সহযোগিতা করছে, যতটুকু সামর্থ্য সাবুর ছিল। তো এক পৌর নারীকে, হ্যাঁ, পৌর মানে এক বয়স্ক, হ্যাঁ, মধ্যবয়সী আর কি, এক পৌর নারীকে দেখে সে অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। পৌর মানে মধ্যবয়সী একজন নারী, মহিলাকে দেখে সে অবাক হয়ে গেছে। হ্যাঁ, কেন অবাক হইল? হ্যাঁ, 50-এর বেশি তার বয়স, কিন্তু কি ফর্সা চেহারা, হ্যাঁ, যেন কোনো ধলাপরি। মুখ দেখে বোঝা যায় অনেকে হেঁটেছে, অথচ তার জীবনে হাঁটার অভ্যাস নেই। সাবুর কাছে এসে দাঁড়িয়েছিল তিনি। অর্থাৎ সে শহরের মহিলা, তো শহরের মহিলারা সাধারণত একটু শৌখিন থাকে, সে কখনো এত পথ হাঁটা তো দূরের কথা, হ্যাঁ, ওই গড় থেকে সামান্য একটু হেঁটে এসে গাড়িতে উঠে সে বিভিন্ন জায়গায় চলাচল করে। এই মানুষ যদি মাইলের পর মাইল হাঁটে রৌদ্রের ভিতরে, তার অবস্থা কি হয়? এই মহিলার অবস্থা তাই হচ্ছে। আচ্ছা, তো আমি আজকের তোমাদেরকে এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আমি পাঠ বিশ্লেষণের এই পর্যন্ত আমি গেলাম। উপরের
পাঠের উদ্দেশ্য, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, পাঠ বিশ্লেষণের আমি এই পর্যন্ত আমি গেলাম। এটুকুই তোমরা মনোযোগ দিয়ে দেখবা। এর পরবর্তী আগামী ক্লাসে আমি আবার এরপর থেকে বাকি পাঠ বিশ্লেষণ করে বাকি যেটুকু আছে আমি তোমাদেরকে পড়িয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এ বলে আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করছি। খোদা হাফেজ। তো ভালো থেকো, সুস্থ থেকো।